সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সাংবাদিক। মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখছি, শিরোনামে সমকালের শিরোনাম হচ্ছে পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট, সামাজিক সুরক্ষার বরাদ দিয়ে দরিদ্র কতটা সুরক্ষিত, মানবজীবীর মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষ, রুদ্ধশ্বাস নাটক ডালাসে বাংলা কাণ্ড। কালবেলা গেমিং টেবিলের নামে ফের আসছে ক্যাসিনো সরঞ্জাম, মাদক নিয়ন্ত্রণ কর্তার ইশারায় চলে মাদকের কারবার। আজকের পত্রিকা জব্দ করা গাড়িতে পুলিশের চোখ, উদ্যোগ না নিলে অর্থনীতি আরও খারাপ হতে পারে। দেশ রূপান্তর অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গুসা, সরকারের ঋণ ব্যবসায়ীর মাথা ব্যথা। সময়ের আলো, কালো যদি মন্দ তবে 7 বিদেশি নেতাসহ অতিথি 8,000, মোদির শপথ অনুষ্ঠান। খবরের কাগজ, রাজস্ব আহরণে এনবিআরের ক্ষমতা বৃদ্ধি, সহজ ম্যাচে কঠিন জয়। আলোকিত বাংলাদেশ, আমদানি রপ্তানিতে সমুদ্র বন্দরে বাড়ছে সক্ষমতা, প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দৈনিক বাংলা, আবাস বাংলাদেশ, প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গুড সাইডস অ্যাপার্ট, নিউ ডিউটি রেজিম ওয়ারিজ ট্রেড বডিজ। বাজেটের এখনও নানামুখী আলোচনা চলছে বাজেট নিয়ে। আপনি জানেন যে বিশ্লেষণ চলছে, ব্যাখ্যা চলছে, একে অপরকে দোষারোপ করা হচ্ছে। এটা নিয়মিত যা হয়ে থাকে সেটাই হচ্ছে। তো আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। বাজেট যখন হয়, প্রতি বছরই তো আমাদের বাজেট হয়। বাজেট হলে সরকারি পক্ষ আর বাইরে যারা থাকে সরকার সবাইকেই প্রতিপক্ষ মনে করে। সেটা গবেষণার প্রতিষ্ঠান হোক, রাজনৈতিক দল হোক বা অর্থনীতিবিদ হোক, সবাইকেই প্রতিপক্ষ মনে করে। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলরেডি একটা কথা বলেছেন যে টিআইবি, সিপিডি, সুজন কি বলল তাতে যায় আসে না। কিন্তু আবার যখন কখনো যদি যেই সময়ে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন কিন্তু টিআইবি, সুজন এবং এই সমস্ত সংস্থা যখন যা বলতো তখন কিন্তু তারা সেটা ওন করত। এটাই হলো আমাদের রাজনীতির ক্যারেক্টার আর কি। যখন ক্ষমতা থাকবো তখন একরকম হবে, যখন ক্ষমতা থাকবো না তখন আরেক রকম হবে। এই বাজেটটাকে আমি আমার ব্যক্তিগত সংবাদকর্মী হিসেবে আমি বলবো যে বাজেটটা গত বাজেটের তুলনায় যেহেতু আকারে ছোট করা হয়েছে, সরকার হয়তো বুঝতে পেরেছে যে বাজেটের টার্গেট ফুলফিল করতে পারবে না। জিডিপি 7.89 এবং মুদ্রাস্ফীতি 6.79, মুদ্রাস্ফীতি 6.65 বা এরকম। এখন এই টার্গেট তো ফুলফিল হবে না, কারণ কোনোটাই ফুলফিল হবে না। টার্গেটও আপনার জিডিপির টার্গেটও ফুলফিল হবে না, মুদ্রাস্ফীতির টার্গেটও ফুলফিল হবে না। কারণ গত মাসেই আমাদের মুদ্রাস্ফীতি দেখা গেছে যে প্রায় 10-এর কাছাকাছি চলে গেছে। তো বর্তমান পরিস্থিতিতে যখন 10-এর কাছাকাছি চলে যায়, খাদ্যের মুদ্রাস্ফীতি কিন্তু অনেক বেশি, আরও বেশি। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি আমরা যাই বলি, খাদ্যে কিন্তু আরো অনেক বেশি মূল্যস্ফীতিটা। তো আমাদের যত দিন যাবে এই সময়টায় আমরা এখন বলতেছি যে আমাদের বড়োতে বাম্পার ফলন হয়েছে, কিন্তু শুধু ধানের উৎপাদনের বাম্পার ফলনেই তো আমাদের মূল্যস্ফীতি কমবে না। মূল্যস্ফীতির সাথে আরো অনেক কিছু জড়িত। এই বাজেটের মধ্যে ব্যবসায়ী সংগঠন, কাল আজকে 3টা ব্যবসায়ী সংগঠন এবং প্রেস কনফারেন্স করেছে, এবং বিশেষ করে গার্মেন্টস, বিটিএমএ, বিজিএমএ, এই 3টা সংগঠন যে প্রেস কনফারেন্স করে বলেছে যে সরকার যখন ব্যাংক থেকে লোন নিবে তখন তো ব্যবসায়ীদেরকে আর লোন দিতে পারবে না। ব্যবসায়ীদেরকে যখন লোন দিতে পারবে না তো প্রাইভেট সেক্টর তো আর কোনো লোন, ব্যাংকের লোন পাবে না। ব্যাংকের লোন না পাওয়া গেলে, প্রাইভেট সেক্টর যদি ব্যাংকের লোন না পায়, প্রাইভেট সেক্টর তো বড় হবে না, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি যখন না হবে, যখন বেকারত্ব বাড়বে, তখন আপনার মুদ্রাস্ফীতি হোক, মূল্যস্ফীতি হোক, দুটোই কিন্তু বাড়বে। আমাদের বাজেটের মধ্যে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে সিপিডি থেকে বলা হচ্ছে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গবেষণা প্রতিষ্ঠান থেকে বলছে যে আমরা অনেক কথাই বলছি,
আমরা বলছি যে মূল্যস্ফীতি কমাবো, আমরা বলছি যে আমাদের জিডিপি গ্রোথ টার্গেট মতো হবে, আমরা বলছি যে কর জিডিপি গ্রোথ বাড়বে, কিন্তু কিভাবে বাড়বে সেই কোনো নির্দেশনা কিন্তু বাজেটের টোটাল বাজেটের মধ্যে নাই। আমরা বলছি যে রেভিনিউ বাড়বে এবং আমাদের রেমিটেন্স বাড়বে, কিন্তু রেমিটেন্সটা কিভাবে বাড়বে সেই কথা কিন্তু আমাদের বাজেটে কোথাও নাই। এবং বাজেটের করের যেই বিস্তারের কথা বলা হয়েছে, একটা বিষয় খুব যেটা সবচেয়ে বেশি ক্রিটিসিজম হচ্ছে, সমালোচনা হচ্ছে, সাধারণ মানুষ যারা কর দেয় তারা 30% কর দিচ্ছে, আর যারা কালো টাকা সাদা করবে তাদের করের আওতা হচ্ছে যে 15% টাকা দিলেই তারা কালো টাকা সাদা করতে পারবে। তার মানে কি, সৎ মানুষ যারা স্বপ্রণোদিত হয়ে কর দিচ্ছে তাদেরকে আপনি 30% দিচ্ছেন, 30% দিচ্ছেন। যারা অসৎ, যারা চোর, যারা টাউট, যারা ব্যাংক লুটেরা, যারা শেয়ার মার্কেট লুটেরা, তারা সেই কালো টাকা যখন সাদা করবে তখন তাদেরকে আপনি 15% ছাড় দিচ্ছেন। তার মানে সৎ মানুষকে বা স্বপ্রণোদিত হয়ে যারা কর দিচ্ছে তাদেরকে তিরস্কৃত করা হচ্ছে, আর অসৎ মানুষদের তাদেরকে আপনি পুরস্কৃত করছেন। এই বিষয়টা কিন্তু মানে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। করের জাল আপনি ব্যবহৃত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু করের যে সমন্বয়টা সেই সমন্বয়টা ঠিকমতো করতে হবে। যেই মানুষটা 1 লাখ টাকা ব্যাংকে আছে সেই মানুষটা তো তার ইনকাম ট্যাক্সের ফাইলে 1 লাখ টাকা উল্লেখ করছে, সেই মানুষটা তো ইনকাম ট্যাক্সের ফাইলে ট্যাক্স দিচ্ছে, আবার ব্যাংকে টাকা রাখলেও তাকে ট্যাক্স দিতে হবে। তো একটা মানুষ 2-3 জায়গায় ট্যাক্স কেন দিবে? ইনকাম ট্যাক্সও দিবে, আবার ওই জায়গায় ব্যাংকে টাকা রাখলে ট্যাক্স দিতে হবে। তো ব্যাংকে টাকা রাখলে যদি ট্যাক্স দিতে হয়, যদি উৎস কর দিতে হয়, তো সেই টাকা ঘরে রাখলেই ভালো, কারণ ব্যাংকে তো টাকা রাখলে আমার টাকা বাড়ছে না, বরং কেটে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা যাবে যে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে আমার 2 বছর পরে সেটা 90,000 টাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো অনেক মানুষ সেই জায়গাটায় যাবে না। বাইরের ঘরের মধ্যে যে টাকা আছে সেই টাকা ব্যাংকে আনার যে উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু অসৎ ব্যবসায়ীরা, অসৎ মানুষ যারা কালো টাকা সাদা করবে তাদেরকে কিন্তু এর আগে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিন্তু সেই ছাড়ে কালো টাকা কিন্তু তারা সাদা করে নেই। তারা এখন নতুন একটা স্টাইল নাকি শুনতেছি অনেকে বের করছে, যে টাকাতে ঘুষ না নিয়ে, টাকাতে কমিশন না নিয়ে ডলারে এবং ইউরোতে কমিশন নিচ্ছে। কারণ টাকায় তো টাকার পরিমাণটা বেশি হয়, ডলারে এবং ইউরোতে ঘুষ নিলে বা কমিশন নিলে সেইটা কমে যায়, টাকাটা ঘরের মধ্যে ইজিলি রাখা যায়, ডলার ইউরো ইজিলি রাখা যায় অল্প পরিসরে। এরকমও হচ্ছে, কারণ বিদেশে এখন টাকা যদিও বলা হচ্ছে কম পাঠানো হচ্ছে, তো যারা পাঠায় তারা কিন্তু এমনিতেই পাঠাচ্ছে। ব্যাংকের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, আমাদের কোনো ব্যাংকের অবস্থাই কিন্তু ভালো না। আমানত কিন্তু ইচ্ছা করলে এই যে আমাদের মার্জিংয়ের, ব্যাংকের যে মার্জিনিংয়ের ঢেউ যেটা আমরা তুলে ফেলেছি আমাদের সরকার, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে, যে সমস্ত ব্যাংক মার্জিংয়ের নাম শোনা যাচ্ছে, দুর্বল ব্যাংক বলা হচ্ছে, সেই সমস্ত ব্যাংক থেকে তো সবাই আমানত তুলে ফেলেছে, যে সমস্ত ডিপোজিট ছিল সেই ডিপোজিটকে তুলে ফেলেছে। তো ওই ব্যাংকগুলো তো মার্জিংয়ের নামে আলোচনায় এসে ওই ব্যাংকগুলোকে আরও বেশি দুর্বল করে ফেলেছে। তো অর্থনৈতিকভাবে আমাদের এই বাজেট, আমরা প্রতি বছর যেরকম বাজেট করি এরকম একটা গতানুগতিক বাজেট, এই বাজেটের মধ্যে দিক নির্দেশনাও নাই, এই বাজেটে বর্তমান সম্পর্কে কিছু নাই। এই বাজেট হলো অপেক্ষা করতে হবে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন সব জায়গায় কিন্তু উনি বলেছেন যে অপেক্ষা করেন, এবং উনি 6 মাস সময় বলেছেন, এবং 6 মাস পর্যন্ত দেশের মানুষের অবস্থাটা কি হবে, যারা নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তের অবস্থাটা কিন্তু খুব খারাপ, হাত পাততেও পারছে না, সইতেও পারছে না, বলতেও পারছে না। নিম্ন আয়ের মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ। উচ্চবিত্ত যারা, তাদের তো কোনো সমস্যা নাই, কারণ তারা যে টাকা পয়সার অর্থবৃত্তের মালিক হয়েছে তাদের মধ্যে 20% হলো সৎভাবে ব্যবসায়ী হিসাবে, আর 80 ভাগ, শতকরা 80 ভাগ মানুষ এই টাকা অর্থবৃত্তের মালিক হয়েছে ব্যাংকের টাকা মেরে, বিভিন্নভাবে কমিশন বাণিজ্য করে, বিভিন্নভাবে ঘুষ দুর্নীতি করে। সুতরাং সাধারণ মানুষের যে অবস্থা, সাধারণ মানুষের কিন্তু ত্রাহিতারি অবস্থা। অর্থমন্ত্রী বলছে 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। 6 মাস অনেক সময় একটা মানুষের জন্য। যার কাছে 100 টাকা নাই তাকে 6 মাস সময় দিয়ে যদি বলে তোমাকে 500 টাকা দিব, সেই 500 টাকা তো তার দরকার নেই, তার এখন এই মুহূর্তে 100 টাকা দরকার।
তা আমাদের এই অবস্থার মধ্যেই কিন্তু আমাদের বাজেট পাস হবে। দেশের কোনো একটা এই বাজেটের মধ্যে কোনো একটা সংগঠন, কোনো একজন ব্যক্তি, কোনো একজন অর্থনীতিবিদ বলতে পারলেন না যে এই বাজেটটা খুব বাস্তবমুখী একটা বাজেট হয়েছে। একটা শুধু সবাই প্রশংসা করেছে, সেটা পজিটিভলি নিয়েছে, যে বাজেটের আকারটা ছোট করা হয়েছে। এর বাইরে এই বাজেট নিয়ে আর কোনো পজিটিভ আলোচনা এ পর্যন্ত হয় নাই। এটা আমি আমার সংবাদকর্মী হিসেবে আমি লক্ষ্য করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ দিনের শেষ ভাগে প্রায় ভারতে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন। তো এবারে সরকার গঠন করতে গিয়ে তাকে অনেক টানাপোড়েনের মধ্যেই থাকতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে প্রচণ্ড প্রেশার শরিকদের, এই শরিকদের প্রেশার এবং তার নিজস্ব চিন্তাভাবনা, সব মিলে একটা কোয়ালিশন সরকার হতে যাচ্ছে। এই কোয়ালিশন সরকারের ভবিষ্যৎই বা কী, আর কি হবে, এটা কতটুকু মানে শক্তিশালী সরকার হবে, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এই শরিকদের নিয়ে যখন হয়, এমনিতেও শরিকদের সাথে যেমন জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করলে যেমন বেশি দিন টিকে না, শরিকদের মধ্যে টানাপোড়েন হয়, একইভাবে সরকারের আমাদের সাবকন্টিনেন্টে যারা এই পর্যন্ত শরিকদের নিয়ে সরকার গঠন করেছে, সেই সবসময় ঝুঁকির মধ্যেই কিন্তু ছিল। এবং ইন্ডিয়াতে সেই ঝুঁকিটা আরও বেশি, কিন্তু অতীতেও তাই দেখা গেছে। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ইমেজ এবং বিজেপির যে ইমেজ, এটি কিন্তু গত নির্বাচনের চেয়ে এই ইমেজটা কিছুটা হলো ম্লান হয়ে গেছে। আমরা দেখেছি যে বাবরি মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিতেও কিন্তু নরেন্দ্র মোদী ফেল করেছেন। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী ফেল করেছেন, এবং তার দলের যে ইমেজ, সেই ইমেজের জায়গাটাও কিন্তু কিছুটা হলো খর্ব হয়েছে। তিনি একক সংখ্যাগরিষ্ঠ আসন পাননি, সেই জায়গাটায় রিস্ক কিন্তু থেকেই যায়। একজন যেমন কংগ্রেসের একজন নেতা গতকালই বলেছেন যে 1 বছরের মধ্যে আরেকটি নির্বাচন হবে। এরকম আশঙ্কার মধ্যেই কিন্তু এই সরকার গঠন হচ্ছে। এবং শরিকরা এখন যে সমস্ত দাবি দাওয়া করছে, স্পিকার দিতে হবে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে হবে, এবং শরিকদের যদি রাখতে হয়, যদি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করতে চায়, তবে শরিকরা যা বলবে তা মেনেই কিন্তু করতে হবে, উপায় নাই। কারণ যদি এখন শরিকরা যদি না থাকে, তবে কিন্তু গণেশ উল্টে যেতে পারে। তো সেই জায়গাটায় এখন শরিকরা যা বলবে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। এখন আমাদের দেখার ব্যাপার হলো শরিকরা কতদিন সন্তুষ্ট থাকে। শরিকরা যতদিন সন্তুষ্ট থাকবে, ততদিন সরকার থাকবে। আর শরিকরা যখন সন্তুষ্ট থাকবে না, অসন্তুষ্ট হবে, তখনই কিন্তু সরকারের ভাঙন ধরবে। সেটা এখন আমাদের দেখার ব্যাপারে যে কতদূর দিতে পারবে শরিকদেরকে, এবং দেওয়া নেওয়ার বিষয়টাতে তারা কে কতটা ছাড় দিবে। যে যত বেশি ছাড় দিবে, যে যত বেশি আদায় করতে পারবে, সেই সরকারের স্থায়িত্ব তত বেশি হবে। আর যদি টানাপোড়েনের মধ্যে যেটা আছে, সেটা যদি অব্যাহত থাকে, যদি অবিশ্বাসটা ভিতরে চলে যায় শরিকদের মধ্যে, তো অবিশ্বাসের পরিণতিটা ভালো হবে বলে আমি মনে করি না। এই প্রচণ্ড দর কষাকষি চলছে এখন, এই অবস্থায় যে কি হবে, এটা অবশ্য এখনই চটজলদি বলা যাবে না। যাই হোক, আমি একটা কালবেলা শিরোনাম দেখছিলাম যে মাদক নিয়ন্ত্রণ কর্তার ইশারায় চলে মাদকের কারবার। মাদকটা আসলে ক্ষমতাসীন যারা, সেটা ধরেন সরকারের মধ্যে ক্ষমতাশালী হওয়া, রাজনীতিতে ক্ষমতাশালী হওয়া, অথবা যেভাবেই হোক, ক্ষমতাসীনদের ছাড়া রাজনীতিতে হোক, প্রশাসনে হোক, আর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তাই হোক, এদের ছাড়া কিন্তু কখনো মাদকের ব্যবসা হয় না। মাদকের ব্যবসা করতে হলে মাদকের অনেক রকম, অনেককে বকশিশ দিতে হয়, অনেককে খুশি করতে হয়। স্থানীয় প্রশাসনকে খুশি না করে মাদকের ব্যবসা করা যায় না। স্থানীয় গুন্ডা পান্ডাদের খুশি না করে মাদকের ব্যবসা করা যায় না। স্থানীয় রাজনীতিবিদদের খুশি না করে মাদকের ব্যবসা করা যায় না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ইন্সপেক্টরদের খুশি না করে ওই এলাকায় মাদকের ব্যবসা করা যায় না। তো মাদকের ব্যবসা করতে হলে খুশি করতে হবে, এবং খুশি কাদেরকে করতে হবে? যাদের ক্ষমতা আছে তাদেরকে। সুতরাং ক্ষমতা যারা আছে তাদের সাহায্য ছাড়া কোনো অপকর্ম হয় না। সকল অপকর্ম কিন্তু ক্ষমতাবানদের
সাথে নিয়েই হয় অথবা তাদের ছত্রছায়ায় হয়। সুতরাং এই জায়গাটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বা তাদের কর্মকর্তাদের যারা নিয়ন্ত্রিত হয়ে মাদক ব্যবসা হবে, এটা অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ সবাই তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই তো মানে সৎ মানুষ হিসাবে কর্মকাণ্ড করছে বলে মনে হয় না। কারণ সমাজের সকল জায়গায় যখন দুর্নীতি চলে গেছে, তারা সৎ থাকার সুযোগ পাবে কোথায়? কারণ তাদের সাথেও তো প্রতিযোগিতা আছে, যে আমার পেশায় আমরা যারা কাজ করি, আমার বন্ধুরা তো অন্য জায়গায় এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু করে ফেলছে। সুতরাং আমার যেহেতু অসৎ হওয়ার সুযোগ আছে, আমার যেহেতু টাকা পয়সা কামানোর সুযোগ আছে, আমি বসে থাকবো কেন? এখন তো অসৎ হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। একটা সময় ছিল সৎ হওয়ার জন্য প্রতিযোগিতা চলতো। সব মানে মুরব্বীরা তাদের সন্তানদেরকে আরেকজনকে দেখিয়ে বলতো যে ওই মানুষটার মতো সৎ মানুষ হবা, আর এখন বলে ওই মানুষটার মতো টাকা পয়সাওয়ালা মানুষ হবা। সেটা সৎভাবেই হোক আর অসৎভাবেই হোক, টাকা পয়সা বানাইতে হবে, টাকা পয়সা ধন সম্পদের মালিক হইতে হবে। ধন সম্পদ হওয়া হলো এখন একটা বড় আকর্ষণের জায়গায় চলে গেছে মানুষ। এই নৈতিক অবক্ষয়, সেটা মাদকের জ্বালাই হোক, সেটা ব্যাংক লুটের জ্বালাই হোক, সেটা বেনজি সাহেবের সারা দেশের সম্পত্তি হোক, সেটা যেভাবেই বলেন, ক্ষমতা যার কাছে সেই সব কিছু নিয়ন্ত্রণের করে এবং করবে। এটাই হলো বাস্তবতা বাংলাদেশে। বেনজিরের কথা প্রসঙ্গ আপনি টানলেন, তো এখন প্রতিদিনই দেখছি যে নতুন নতুন খবর আসছে। এই বাজেটের কারণে গত 2 দিন এই নিয়ে পিছনে চলে গেছে, কিন্তু আবার সামনে আসছে এই অবস্থা। এখন তার মানে এক একটার পর একটা রিসোর্টের খবর আসছে, তারপরে না সম্পত্তি তো বললে নিজে সারা দেশই দখল করে ফেলছেন। তো এই পরিস্থিতিতে মানে এখন যেটা হইতেছে, উনি তো দুদক থেকে আরো 15 দিনের সময় নিয়েছেন। তো এই 15 দিন সময় চলে গেলে তারপরে কি হবে? উনি কি আবার ঢাকা আসবেন বা কি অবস্থা, আপনার কি মনে হয়? এখন উনি যে কোথায় আছেন সেটা তো সরকার জানে না, এবং সরকারের কোনো সংস্থা বলছে না, এবং হোম মিনিস্টার বলছে যে উনি কোথায় আছে জানে না। এখন বাংলাদেশের এমন একটা অবস্থা, যদি এই লোকটা আমরা যদি এইভাবে দেখি, এই লোকটা যদি বিরোধী দলের কোনো নেতা হতো, তখন কি এই লোকটা দুদকের অনুসন্ধান চলাকালীন অবস্থায় উনি কি এয়ারপোর্ট পার হতে পারতেন? আমরা দেখেছি গত ইলেকশনের আগে মেজর হাফিজ চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তাকে পর্যন্ত এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয়েছে। তো এই লোকটা সরকারের পৃষ্ঠপোষকতাতে বড় হয়েছে, এবং সরকারকে উনি দিয়েছে, সরকার তাকে দিয়েছে। এটা তো পারস্পরিক লেনদেন হয়েছে। এবং সরকারের সকল সংস্থা এই লোকটা যে দুর্নীতি করতেছে, এই লোকটা যে এত কিছু করছে, সরকারের সকল গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই জানে। এবং আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সরকার তার দুর্নীতির খবর সরকার জানতো, এবং সেটা জেনেই সরকারের যারা ওই সময়ে, উনি যখন ডিএমপির কমিশনার ছিলেন, উনি যখন র্যাবের ডিজি ছিলেন, উনি যখন আইজিপি ছিলেন, তখন সরকার যেভাবে চেয়েছে, যে পরিস্থিতিতে যেরকম করার জন্য বলেছেন, তিনি কিন্তু সেভাবেই করেছেন। এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার। এবং এখন যদি সরকার দলীয় নেতারা বলেন যে তারা দলের কেউ না, তারা তো দলের কেউ না। বাংলাদেশে ওই সময়ে বেনজির সাহেবের বক্তব্যগুলো যদি আমরা দেখি, তো বেনজির সাহেবের বক্তব্য তো পলিটিশিয়ানদের চেয়ে বেশি পলিটিক্যাল ছিল। এবং বেনজির সাহেবের বক্তব্য, তার আচার আচরণ, তার চলাফেরাতে তো মনে হয়েছে যে বঙ্গবন্ধুর পরে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে সেটা বেনজির সাহেব। এবং বেনজির সাহেবের ফ্যামিলির এখন তো হয়ে গেছে, বেনজির সাহেবের কারণে ওনার ফ্যামিলির 3টা মেয়ে এবং ওয়াইফের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ তারা তো এই সম্পত্তির বিষয়ে কিছু জানে না, এবং তাদেরকে বলছে এখানে সাইন করে দিচ্ছে। এখন একটা মানুষের জন্য পুরো একটা ফ্যামিলি কিন্তু মানে লজ্জা শরমের মধ্যে পড়ে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা পরিচিত আছে সবাই কিন্তু তাদেরকে এখন ঘৃণার চোখে দেখছে। যেই ওনার 3টা কন্যা সন্তান, এই 3টা কন্যা সন্তান তো তার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারছে না, লজ্জায় পড়ে যাচ্ছে। ওনার ওয়াইফ তার নিজের বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছে না। সারা দেশে এবং বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ যত জায়গায় পৃথিবীতে আছে, সেটা বেনজির সাহেব মানে হলো বেনজির মানে নজিরবিহীন দুর্নীতি করেছেন উনি বাংলাদেশে। আমরা এর আগে দেখেছিলাম যে বনের রাজা ওসমান গনি, সব জায়গায় টাকা পয়সা পাওয়া যেত। ওসমান গনির টাকা পয়সা পাওয়া গেছে ঘরের মধ্যে, এই বস্তায়, ট্রাকের মধ্যে, খাটের নিচে।
কিন্তু বেনজির সাহেবের যা পাওয়া যায় সারা দেশের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় বেনজির সাহেবের ধন সম্পদ নাই, সেটা টাকা হোক, জমি হোক, রিসোর্ট হোক, ব্যবসা বাণিজ্য হোক, এমন কিছু নাই যে বেনজির সাহেবের সেটার অংশীদারিত্ব নাই। এই যে মহা আয়োজন তিনি করলেন, তার মানে কি একটা মানুষ সারা জীবন শুধু এই দুর্নীতি করেছেন। কারণ একদিনে, 2 দিনে, 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে এত সম্পদের মালিক হওয়া যায় না। একটা মানুষ যদি এরকম সারা বছর, সারা চাকরি জীবনেই যদি দুর্নীতি করে থাকে, তো এই মানুষটা চাকরি করছেন কখন? এই মানুষটা দায়িত্ব পালন করছেন কখন? তার মানে সরকারকে খুশি করার জন্য যা যা করার তিনি করেছেন, আর সরকার তাকে যা যা দুর্নীতি করার জন্য সুযোগ দিয়েছেন। এটা পারস্পরিক একটা লেনদেনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো একজন বেনজিরি যে আছে আমার তাই মনে হয় না, কারণ এই বেনজির ছাড়া আরো অনেক বেনজির আছে। আমাদের অনেক সময় আমাদের পরিচিত যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আছে, তারা কিন্তু আবার অনেক সময় বলে যে আপনারা শুধু গণমাধ্যম, খবরের কাগজ এবং সাংবাদিকরা শুধু পুলিশের এক বেনজিরকেই দেখলেন, আর কত বেনজির যে বিভিন্ন ক্যাডার সার্ভিসে আছে সেটা তো আপনারা জানেন না। তখন আমাদেরকে বলতে হয় যে কারা কারা আছে সেই তালিকাটা দেন। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের এমন কোনো তথ্য নাই যেটা নাই, কিন্তু এই তথ্য তো নিশ্চয়ই ছিল, বা এখনো যারা আছে তাদের কাছে আছে। তো এখন শত শত হাজার হাজার বেনজিরের যদি জন্ম বাংলাদেশে এরকম সময়ের মধ্যে হয়ে যায়, সেটা তো আমাদের আফসোস করা ছাড়া কিছু উপায় না। কারণ আইনের শাসন যদি থাকতো, তো আইন রক্ষাকারী, আইন শৃঙ্খলা রক্ষাকারীর একজন শীর্ষ কর্মকর্তা এত আকাম করতে পারতেন না যদি আমাদের আইনের শাসনটা বাংলাদেশে থাকতো। এবার দৃষ্টি দেই বিশ্বকাপ ক্রিকেটের দিকে। আপনি জানেন যে বাংলাদেশের একটা নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডালাসের মাঠে। আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের বাংলাদেশ যখন যে কোনো খেলায় জিতে বা ভালো করে, এটা একজন বাংলাদেশের মানুষ হিসেবে এটা একটা আনন্দের ব্যাপার। আমেরিকার মাটিতে ক্রিকেটের এই যে আয়োজন, এটা কিন্তু একটা বড় ঘটনা। কিন্তু এই যে ডালাসের মাঠে আয়োজনটা হলো, ওই স্টেডিয়াম ভর্তি কিন্তু বাঙালি ছিল। তারা কিন্তু একটা সুখের আনন্দ, সুখ নিয়ে ঘরে গেল। খেলাটা একটা 124-এ তাদেরকে ব্লক করে দেওয়া হলো, আমাদের 125 করতে হবে। কিন্তু আমাদের দেখা গেছে যে বোলিং ব্যাটিংয়ের সমানের আমরা ম্যাচ করতে পারি নাই। তারপরেও শেষ সময়ে এসে যে 2 উইকেটে যে আমরা জিতলাম, শ্রীলঙ্কায় এ পর্যন্ত বাংলাদেশের সাথে 18টা টি20 করে খেলেছে, এর মধ্যে 12টাতেই তারা কিন্তু জয়লাভ করেছে। আমরা 6টাতে, বাংলাদেশ 6টাতে জয়লাভ করেছে। এই যে টি20-র এই ফার্স্ট রাউন্ডে আমাদের যে আরেকটা সেকেন্ড রাউন্ডে খেলার যে আশার আলোটা তৈরি হলো, এইটা টান টান উত্তেজনার মধ্যে কিন্তু ছিল। রান বেশি না, কিন্তু খেলাটা রান সংক্ষিপ্ত হলো, যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারতো। নাটকটা ছিল অসাধারণ, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম, যে আমরা যারা বাংলাদেশে বসে টেলিভিশনের সেটে খেলা দেখেছি, আমরা তো এটা আনন্দ পেয়েছি, কিন্তু মাঠের মধ্যে আমেরিকাতে ওই মাঠে যে সমস্ত বাঙালিরা খেলা দেখতে গেছে, তাদের যে উচ্ছ্বাস, এটা দেখার মতো। কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা রাখি, এবং ডালাসের যে আনন্দটা, সেই আনন্দটা কন্টিনিউ করবো। আমরা জানি না সেকেন্ড রাউন্ডের খেলাটা কি হবে, তবে শ্রীলঙ্কার সাথে যেহেতু বাংলাদেশ ভালো করেছে, এবং 12 বার আর 6 বারের এই যে ডিফারেন্স, এই জায়গাটা যখন ভালো করেছে, সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ ভালো করবে বলে আমরা প্রত্যাশা রাখি, এবং সেই প্রত্যাশা নিয়েই থাকি যে আমরা বাংলাদেশের খেলা ভালো হোক, আমরা আনন্দে থাকি, বাঙালিরা আনন্দে থাকুক, সেই প্রত্যাশা রাখতে চাই। আপনার এই প্রত্যাশার মধ্যে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।